দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন এইসব বিষয়ে অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তবে আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এই অনুষ্ঠানে চাইলে আপনারা নিজেরা সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আপনারা চাইলে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন, প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই মতামত বা প্রশ্নের উত্তর দিতে। আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি, আপনারা জানেন যে 26 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে আমেরিকার সবচেয়ে বড় সিজন, সবচেয়ে ব্যস্ততম যে সিজন বলা হয়, যেটাকে বলা হয় ট্যাক্স সিজন। সেই ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে। আপনারা এরই মধ্যে অনেকে আপনাদের WTA আপনাদের এমপ্লয়ারের কাছ থেকে পেয়ে গিয়েছেন, বা যারা 1099 কাজ করেছেন তারাও আপনাদের ডকুমেন্টগুলো পেয়ে গিয়েছেন, অথবা যারা এর মধ্যে প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই আপনারাও নিজেদের মধ্যে আলোচনা করছেন কিভাবে আপনি এবারে ট্যাক্স ফাইল করবেন, কি পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন। কারণ এবারের ট্যাক্স ফাইল বা ট্যাক্স সিজন একটু ব্যতিক্রম আগের বছর বা এর আগের বছরের থেকে। কারণ আপনারা জানেন নতুন প্রেসিডেন্ট, নতুন আইন, বিশেষ করে ওয়ান বিগ বিউটিফুল বিল, এই আইনের আন্ডারে এবারে ট্যাক্স সিজনটা হতে যাচ্ছে নতুন কিছু, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে অথবা সিপিএদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সর্বোচ্চ বেনিফিট পাওয়ার একটি ট্যাক্স সিজন। তবে তার মধ্যে যে কিছু যদি কিন্তু রয়েছে, যেমন আপনার ইনকাম থেকে শুরু করে আরও অন্যান্য শর্ত যুক্ত আছে। তাই কিভাবে আপনি এই ট্যাক্স ফাইল করলে সর্বোচ্চ বেনিফিট পাবেন। তবে এর পাশাপাশি আরও একটি ব্যাপার আছে, যে সেইটি হচ্ছে আমাদের একটি বড় কমিউনিটির একটা বড় অংশ এখানে গিগ ওয়ার্কার, যারা উবার, ট্যাক্সি অথবা ডেলিভারিতে কাজ করে থাকেন, তারা আসলে ট্যাক্স ফাইল করতে হিমশিম খান, কারণ তাদের অনেকগুলো বিষয় থাকে। তারা কিভাবে এই সুবিধা পাবেন, কিভাবে ট্যাক্স ফাইল করলে আপনি ভুলগুলো থেকে মুক্তি পাবেন। শুধু তারা নয়, অন্যরাও ট্যাক্স ফাইলিং করার সময় যে ভুলগুলো করে থাকেন, সেই ভুলগুলো যাতে এবার না হয়, আপনারা যারা IRS-এর নোটিশকে অ্যাভয়েড করতে পারেন, সেই সব ব্যাপারে আপনাদেরকে আগে থেকে সচেতন থাকতে হবে। মাত্র কয়েক মাসের ব্যাপার, এরই মধ্যে হয়তো আপনারা আপনাদের ডকুমেন্ট সহ অন্যান্য প্রস্তুতি নিয়েছেন। তাই আমাদের চেষ্টা থাকে টিভিএনের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান এই ট্যাক্স সিজনে আপনাদেরকে টিভিএন অ্যানালিসিসের মাধ্যমে সেই সব ব্যাপারে তথ্য আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের। আর এই লক্ষ্যে আজ আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হয়েছেন স্টুডিওতে আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় CPA দেবাব্রত চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। দাদা, যেটা বলছিলাম, অনেকগুলো তথ্য যে ব্যস্ততা শুরু হয়ে গেছে, আপনারও হয়তো ব্যস্ততা শুরু হয়েছে। আমরা জানি যে আপনি সেখান থেকে আসছেন, আপনাদের আসলে এই সময়টা দিন রাত থাকে না, এত সমস্যা থাকে, এত গ্রাহক ক্লায়েন্টের বিভিন্ন কিছু। তো যেটা কমিউনিটি মানুষ জানতে চায়, বা যারা ট্যাক্স পেয়ার আছে বিশেষ করে, তারা সবসময় চায় যে সুবিধা নেওয়ার জন্য, বা সেই সুবিধাটা কখনো অবৈধ না, বৈধভাবে কি সুবিধা পাওয়া যায়, অনেকে না জেনে ভুলগুলো করে থাকে, সেই ভুলগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, সেগুলো একটা গ্রাহকের আগ্রহ থাকে। আমরা একটু শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, তাহলে আমরা একটু শুরু করি যে আমাদের একটা কমিউনিটি বড় একটা অংশ, আমরা বিভিন্ন ধাপে ধাপে কমিউনিটির বিভিন্ন প্রফেশন নিয়ে আলোচনা করছি। এর আগে আপনি আমাদের অনুষ্ঠানে বিজনেস ট্যাক্স নিয়ে আলোচনা করেছেন, সিনিয়রদের ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। আজকে একটু আপনার থেকে যেটা জানতে, আমাদের এই কমিউনিটির বড় একটা অংশ হচ্ছে গিগ ওয়ার্কার, ট্যাক্সি ড্রাইভার অথবা ডেলিভারিতে কাজ করে, এটা একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে এখন। তো তারা আসলে ট্যাক্স ফাইল করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়, কারণ যেহেতু তারা 1099 পায়। আবার তাদের জন্য কিছু সুখবরও আছে, যেমন আপনি টিপস থেকে আপনি বলেন টিপস থেকে কিছু সুযোগ আছে। তো একটু যদি এই যারা গিগ ওয়ার্কার, ট্যাক্সি ড্রাইভার বা ডেলিভারি ম্যান, তাদের জন্য এবারে ট্যাক্স ফাইলে বা এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে ট্যাক্স করতে গিয়ে কি সুবিধা তারা পেতে পারে, আর কি সমস্যাগুলো তারা ফেস করে আপনারা করার সময়, সেগুলো থেকে কিভাবে তারা আসলে পরিত্রাণ পেতে পারে বা বাঁচতে পারে। ধন্যবাদ শান্ত আপনাকে। তো যাই হোক, এই যে গিগ ওয়ার্কার যে কথা যে বলছেন, বিশেষ করে যারা ট্যাক্সি অপারেটর, উবার অপারেটর আছে, ইয়েলো গ্রিন ট্যাক্সি অপারেটর আছে, ইভেন যারা বেইজে কাজ করে, আমাদের কমিউনিটির একটা বড় অংশই কিন্তু এই ট্যাক্সি অপারেটর যারা আছেন। তো যাই হোক, এই ট্যাক্স সিজনে আমি বলবো যে যারা ট্যাক্সি অপারেটর আছেন, আপনাদেরও কিন্তু কিছু স্পেশাল অ্যাডভান্টেজ নিতে পারেন এই ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে। সেটা হচ্ছে যে, যেমন ধরুন টিপস ডিডাকশান, কোয়ালিফাইড টিপস ডিডাকশান। আমরা ইতিপূর্বে অনেকগুলো অনুষ্ঠানে বলেছি যে এই যে টিপস ডিডাকশান, এটা কিন্তু শুধুমাত্র W2 এমপ্লয়ীদের জন্যই না।
এখন যারা ইভেন সেলফ এমপ্লয়েড পারসন আছেন, যারা ট্যাক্স অপারেটর আছেন, বিশেষ করে যারা ইয়েলো ট্যাক্স অপারেট করেন, উবার অপারেট করেন, আপনাদের কিন্তু টিপস সেপারেটলি কিন্তু রিপোর্ট করা থাকে আপনাদের ইনকামে। তো সেই ক্ষেত্রে এই টিপসটা কিন্তু আপনারা কোয়ালিফাইং এক্সপেন্স হিসেবে ডিডাকশন নিতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের ইনকাম কমবে, ট্যাক্স কম দিতে হবে, আপনাদের যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তাদের ক্রেডিটও ম্যাক্সিমাইজ হবে। এই হচ্ছে একটা। এছাড়াও ট্যাক্স অপারেটররা যেটা বেনিফিট নিতে পারেন সেটা হচ্ছে 100% বোনাস ডেপ্রিসিয়েশন, যেটা এবছর ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে চালু হয়েছে। তো এখন প্রশ্ন করতে পারেন যে এই যে বোনাস ডেপ্রিসিয়েশন, সেইটার থেকে কিভাবে ট্যাক্সি অপারেটররা উপকৃত হবেন? উপকৃত হবেন এইভাবে যে দেখুন, যে ট্যাক্স লতে বলা আছে যে আপনি যদি 2025-এ জানুয়ারি মাসে অথবা এরপরেও যদি আপনার কোনো মেশিনারি ইকুইপমেন্ট যদি অ্যাড করেন, যদি বিজনেসের জন্য যদি পারচেজ করেন, তো সেই ক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেটা দেখা গেছে, আমি উদাহরণস্বরূপ যদি বলি, যেমন ট্যাক্সি অপারেটর যারা আছে, যেহেতু আমরা ট্যাক্সি নিয়েই কথা বলতেছি, গিগ ওয়ার্কার, আপনাদের কিন্তু গাড়ি কিন্তু কিনতে হয় ট্যাক্সি অপারেটিংয়ের জন্য। সেই ক্ষেত্রে আপনার যেহেতু কার পারচেস করতে হয়, এবং সেই ক্ষেত্রে কারের কিন্তু ডেপ্রিসিয়েশন আছে, যেটা আপনারা এই বছর যারা 2025-এ যারা কার পারচেস করেছেন, আপনারা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারেন। যেটা আমরা ইতিপূর্বে 5 ইয়ার্সে খরচ দেখাতাম, ডেপ্রিসিয়েশন নিতাম, সেটা কিন্তু ফার্স্ট ইয়ারে আপনি 100% পর্যন্ত কিন্তু ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। একটা হিউজ ডিডাকশন ফার্স্ট ইয়ারে নিতে পারেন। এর ফলে হয় কি, যাদের ইনকাম হাই আছে, যারা ধরেন 150-200,000 যাদের ইনকাম আছে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আপনারা হয়তো দেখা গেছে যে $20,000 পর্যন্ত ডেপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ারে ক্লেম করতে পারেন। এটা হিউজ। এবং মানে সেই ডেপ্রিসিয়েশনটা কি কার পারচেজের উপরে বলছেন আপনি? কার পারচেজের উপরে, এবং যেটা কিন্তু হয় কি, ইনকামটা দ্রুত কমে আসে। কারণ $20,000 ওয়ান ডিডাকশন মানে কি, হিউজ ডিডাকশন। সেই ক্ষেত্রে আপনারা এই বোনাস ডেপ্রিসিয়েশনের সুযোগ নিতে পারেন, টিপস ডিডাকশনের সুযোগ নিতে পারেন ট্যাক্স রিটার্নে। এটা আপনাদের একটা সুবিধা। তবে পাশাপাশি প্রিকিউশন হিসাবে বলবো যে আপনারা যারা গিগ ওয়ার্কার আছেন, যারা ট্যাক্সি বা 1099 যারা আছেন, যারা ফাইল করেন, আপনাদের কিন্তু ট্যাক্স রিটার্নে কিছু প্রিকিউশনও নেবেন। কারণ আমরা দেখেছি যে আইআরএস বলেন, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট বলেন, ম্যাক্সিমাম কিন্তু এই মানে ওদের কিন্তু একটা স্পেশাল ফোকাস থাকে স্কেজুয়াল সির উপরে। কারণ তারা তো স্কেজুয়াল সিতে রিপোর্ট করে এই 1099 গুলা। এবং মানে ম্যাক্সিমাম লোকজনের একটা মানে কি বলে, এদের একটা ইন্টেনশনালি যে তারা চেষ্টা করে কতটুকু কমিয়ে আনা যায় নেট ইনকাম। যার ফলে নেট ইনকাম কমানোর মানে কি, চাইল্ড ক্রেডিট ম্যাক্সিমাইজ হবে, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বাড়বে, ট্যাক্স কম দিতে হয়। তো যে কারণে ট্যাক্স ডিপার্টমেন্টেরও স্পেশাল ফোকাস থাকে স্কেজুয়াল সির উপরে, যাতে করে এক্সপেন্সগুলো যাতে রিজনেবলি অ্যালোকেট হয়, যাতে বিজনেসগুলো যাতে মানে সোজা কথা রিজনেবল বিজনেস এক্সপেন্স যাতে থাকে, যাতে এখানে কোনো ইরিজনেবল বা ইরিলিভেন্ট বিজনেস। রিজনেবল বলতে আপনি মানে কি বোঝাচ্ছেন? কি এক্সপেন্সগুলো সাধারণত দেখানো হয়? হ্যাঁ, আমি রিজনেবল বলতে বলবো, ছোট্ট একটা উদাহরণ দেব। যেমন ধরুন, রিজনেবল বিজনেস এক্সপেন্স বলতে আমরা এইটাই বুঝি যে যেটা বিজনেসের সাথে সরাসরি রিলেটেড এবং অর্ডিনারি বিজনেস এক্সপেন্স, যেটা এক কথায় বলা যায় রিলেটেড এবং অর্ডিনারি বিজনেস এক্সপেন্স, অথবা আরও পরিষ্কার করে বলতে পারি যে ডে টু ডে বিজনেস অপারেশনের জন্য আপনার যে খরচগুলো সরাসরি রিলেটেড বিজনেসের সাথে। উদাহরণস্বরূপ বলবো, যেমন দেখুন যে ধরুন একজন অ্যাটর্নি, সে যদি তার শখের বসে সে যদি ছবি আঁকে, সেই ক্ষেত্রে তার তো পেইন্ট ব্রাশ এগুলো কিনতে হয়, রাইট? এখন দেখুন একজন অ্যাটর্নি, তার হবি হচ্ছে মানে আঁকা, শখের বসে সে আঁকে, তো এখান থেকে কিন্তু সে কোনো রেভিনিউ জেনারেট করতেছে না। তো এই যে সে পেইন্ট ব্রাশ যে সে তার রেভিনিউ মানে এই ছবি আঁকার জন্য ইউজ করলো, এটা কিন্তু তার বিজনেস ডিডাকশন না, কারণ সে অ্যাটর্নি, সে একজন ল প্র্যাকটিশনার, তার সাথে কিন্তু এটা রিলেভেন্ট বিজনেস এক্সপেন্স না। এবং পক্ষান্তরে দেখুন, যদি একজন আর্টিস্ট, সে যদি ওই ছবি আঁকতে গিয়ে পেইন্ট ব্রাশ সে যদি পারচেস করে, সেই ক্ষেত্রে সে এটা দিয়ে কিন্তু রেভিনিউ জেনারেট করতেছে, সেগুলো সেল করে, তখন কিন্তু সে এই পেইন্ট ব্রাশ কিন্তু তার রিলেভেন্ট বিজনেস এক্সপেন্স, যেটা অ্যাটর্নির ক্ষেত্রে না, কারণ ল প্র্যাকটিশনার ক্ষেত্রে পেইন্ট ব্রাশ প্রয়োজন হয় না। তা আমি এটাই বলবো যে বিজনেস এক্সপেন্সটা ডেফিনেটলি রিলেটেড অ্যান্ড রেলিভেন্ট টু দ্য বিজনেস হতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্সিদের আপনি যেটা বলেন, যারা কার পারচেস করেনি তার মানে সেই ডিডাকশনটা পাচ্ছে না, কিন্তু একটা ব্যাপার তাদের মধ্যে কনফিউশন থাকে যে তারা কি মাইলেজের উপরে এই মানে এক্সপেন্সটা দেখাবে, নাকি আপনি যেটা বলেন রিজনেবল এক্সপেন্সের উপরে দেখাবে? কোন জায়গাটাতে যাবে? এখানে আরেকটা ট্রিক হচ্ছে, যেহেতু আপনি মাইলেজের বিষয়টা উঠাচ্ছেন, এখানে কিন্তু আরেকটা কমন মিস্টেক আমরা বলি এটা ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, যেটা
ট্যাক্স প্রিপেয়াররাই মিস্টেকটা করে, এটা কিন্তু ট্যাক্স পেয়ারার না, ট্যাক্স প্রিপেয়াররাই মিস্টেকটা করে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সাল অ্যাকচুয়াল এক্সপেন্সেস। আপনার কিন্তু এই যে যারা ট্যাক্সি অপারেটর আছেন বা ইভেন যারা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের কিন্তু অপশন আছে যে তারা স্কেজুয়াল সিতে চাইলে অ্যাকচুয়াল এক্সপেন্সের ভিত্তিতে ক্লেম করতে পারে অথবা স্ট্যান্ডার্ড মাইলেজ নিতে পারে। স্ট্যান্ডার্ড মাইলেজ কিন্তু আইআরএস প্রতি বছরে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়। যেমন ধরেন লেটসে এই বছর আমি এক্স্যাক্টলি ধরেন গত বছরও ছিল 56.57 পার মাইলেজ, এরা প্রতি বছর এরকম একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়। তার মানে আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ যদি এক্সপেন্স ক্লেম করেন, সেই ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাকচুয়াল এক্সপেন্স আছে সেগুলো আপনি ক্লেম করতে পারবেন না। যেমন ধরুন ট্যাক্সির যেহেতু কথা বলতেছে, গিগ ওয়ার্কার, ওদের কথাই বলবো যে আপনি যখনই যেমন ধরুন কেউ যদি উবার লিফট চালায়, সেই ক্ষেত্রে কিন্তু ওরা মাইলেজটা দিয়ে দেয়। তেমন লেটসে সে 150,000 মাইল সে ড্রাইভ করলো 2025-এ, তখন ওই 150,000 মাইলকে যদি আপনার স্ট্যান্ডার্ড মাইলেজ দিয়ে মাল্টিপ্লাই করেন, একটা এক্সপেন্স সে পেয়ে যাবে। এখন আমরা দেখি যে আসলে কোন এক্সপেন্সটা আমরা বেশি নিতে পারবো। যদি দেখি যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড মাইলেজের চাইতে যদি অ্যাকচুয়াল এক্সপেন্স আমরা বেশি ক্লেম করতে পারি, দেন আমরা অ্যাকচুয়াল মাইলেজে এটা কনভার্ট করতে পারি, মানে আমরা স্ট্যান্ডার্ড মাইলেজ তখন আমরা অপশনটা নেই না। কিন্তু অনেকেই আছে এরা দুইটাই ক্লেম করে ট্যাক্সি টার্নে। তার মানে খরচ দ্রুত কমানোর জন্য ওরা স্ট্যান্ডার্ড মাইলেজও ক্লেম করে, আবার দেখা গেছে অ্যাকচুয়াল এক্সপেন্সও ক্লেম করে। যেমন ধরুন উদাহরণ হিসেবে বলবো যে আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ যদি নেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কার ডেপ্রিসিয়েশন কিন্তু আপনি দিতে পারবেন না। শুধু তাই না, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স আপনি দিতে পারবেন না। এরকম কিছু অ্যাকচুয়াল এক্সপেন্স আছে, যেমন গ্যাস আপনি দিতে পারবেন না, কারণ এগুলা স্ট্যান্ডার্ড মাইলেজের মধ্যেই চলে আসে। তখন আপনি যদি দুইটাই যদি দেন, স্ট্যান্ডার্ড মাইলেজও দেন আবার অ্যাকচুয়াল এক্সপেন্সও ক্লেম করেন, এটাকে বলে ডবল ডিপিং ট্যাক্সের ভাষায়। এবং এই ডবল ডিপিং কিন্তু ট্যাক্স সফটওয়্যারগুলা, যে আইআরএসের যে ট্যাক্স সফটওয়্যার বলেন বা নিউ ইয়র্ক স্টেটের যে সফটওয়্যার আছে, এরা এতটাই সফিস্টিকেটেড, মানে সফটওয়্যার নিজেই কিন্তু এগুলো ট্র্যাক করতে পারে। সেই ক্ষেত্রে কেউ যদি ইভেন ইন্টেনশনালি, তো অনেকেই করে, ইভেন আনইনটেনশনালি করলেও কিন্তু এই ভুল থেকে কোনো রেহাই নাই। না মানে আপনি বলছেন তার মানে এই ডবল ডিপিং করা যাবে না, মানে আদারওয়াইজ ওনাকে মাইলেজে যেতে হবে, আদারওয়াইজ আপনি যেটা বলছেন রিজনেবল এক্সপেন্সে যেতে হবে, অথবা অ্যাকচুয়াল এক্সপেন্সেস, আইদার ওয়ান, নট বোথ টুগেদার। নো নট বোথ। আচ্ছা, এটা আর সেক্ষেত্রে আপনি টিপসের যে ব্যাপারটি বললেন, যে তার মানে কি এই গিগ ওয়ার্কারদের বড় একটা অংশ হচ্ছে ডেলিভারি করে, এবং আপনি জানেন যারা টিপস রিলেটেড ডেলিভারি জবটা আসলে টোটালি নির্ভর করে তাদের টিপসের উপরে, যতটা না তাদের অ্যাকচুয়াল ইনকাম তার চেয়ে টিপস বেশি থাকে। সেক্ষেত্রে এই যে বিগ বিউটিফুল বিলির আন্ডারে আপনি যে বারবার আপনারা আমাদের প্রোগ্রামগুলোতে আসছেন, আপনাদের সিপিএরা বলছেন যে ওভার টাইম টিপসের উপরে যে ডিডাকশনটা পাবে 25,000, তো সেটা কি ডব্লিউটি এরা পাবে নাকি 1099 বা এই যারা আবার অনেকে ক্যাশে টিপস পাচ্ছে, তো তাহলে উনি কিভাবে এই টিপসটাকে ওখানে ইনক্লুড করবে? এটা সবাই পাবে। তার মানে দেখুন, এই যে টিপস ইনকাম শুধু ডব্লিউটি এমপ্লয়ি না, এখানে স্পষ্ট বলা আছে ইভেন যারা 1099 এ জব করে, যারা গিগ ওয়ার্কার বলেন, যারা সেলফ এমপ্লয়েড পারসন আছে, প্রত্যেকেই এই টিপস ডিডাকশনের সুযোগ পাবে। এখন প্রশ্ন হচ্ছে ডব্লিউটির জন্য স্পেসিফাইড গড় দেওয়া আছে, মানে একটা প্লেস ওরা নির্ধারণ করে দিয়েছে, ওখানে আপনাকে রিপোর্ট করতে হবে। আর যারা সেলফ এমপ্লয়েড পারসন, ওরা যেহেতু স্কেজুয়াল সিতে ইনকাম রিপোর্ট করে, সেই ক্ষেত্রে স্কেজুয়াল সিতে এটা আপনি এক্সপেন্স হিসাবে ডিডাকশন নিতে পারেন, যেটা আপনি লিখতে পারেন কোয়ালিফাইড টিপস ডিডাকশন। এবং সেটা অবশ্যই কিন্তু 25,000-এর বেশি নেওয়া যাবে না। না কিন্তু আমার সেটা তো একটা, কিন্তু আমার প্রশ্ন যদি যারা ক্যাশে টিপস পাচ্ছে, বেশিরভাগ ইভেন ক্যাশের টিপসও, সেটা ডকুমেন্টেশন কিভাবে? যদি ডকুমেন্টেশন থাকে আপনার ক্যাশ টিপস এত পেয়েছেন, সেটাও আপনি আপ টু $25,000 পর্যন্ত ডিডাকশন নিতে পারেন স্কেজুয়াল সিতে। মানে সেটা চাইলে একজন ডিডাকশন নিতে পারে। তার মানে অনেক বড় একটা সুখবর, মানে যেটা মানে $25,000 মতো যদি আপনার কি হয় খরচ নিতে পারেন, তাহলে তো হিউজ। আর এদিকে বোনাস ডেপ্রিসিয়েশন যেটা বললাম 20,000 কার পাসেসের উপরে, সেটাও একটা হিউজ ডিডাকশন। তার মানে ভালো একটা জিনিস আছে। এটা গেল হচ্ছে ট্যাক্সি ওয়ার্কার। আরেকটা বলবো যেহেতু আপনার ওই সেলফ এমপ্লয়েড পারসনদের কথাই বলতেছেন, এখানে আরেকটা লাইন আইটেম থাকে হোম অফিস ডিডাকশন। এটাও কিন্তু একটা মানে কি বলবো আইআরএস এর একটা স্পেশাল ফোকাস এরিয়া। যারা অনলাইনে বিজনেস করছে বা এরকম, হ্যাঁ, যারা ঘরে বিভিন্ন মালপত্র রেখে, যারা ঘরে বসে অনলাইন বিজনেস করতেছে, ইভেন দেখা গেছে যে অনেকে দেখা গেছে যে ধরেন রিটেইল বিজনেস করতেছে, বাসার একটা পোর্শন তারা ওয়্যার হাউস হিসেবে ইউজ করে, বা একটা পোর্শন তারা ইউজ করে বিজনেস পারপাসে। এখন দেখুন এই হোম অফিস ডিডাকশনের ক্ষেত্রে কিন্তু আইআরএস ন্যারোলি স্পেসিফাই করে বলা আছে যে এই হোম অফিস ডিডাকশন কিন্তু অনেকে অ্যাবিউজ করে এই লাইন আইটেমটা। অনেকে দেখা গেছে যে মানে
তারা আসলে ইউজ করে না এই হোম অফিস, কিন্তু স্টিল তারা ডিডাকশন নিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলবো যে দেখুন, এই হোম অফিস ডিডাকশন আপনি তখনই নিতে পারবেন যদি আপনার এই হোম অফিসটা মানে বাসাটা যদি রেগুলারলি বেসিসে আপনি যদি বিজনেসের জন্য ইউজ করেন এবং ডেডিকেটেডলি, মানে রেগুলার বেসিস এবং ডেডিকেটেডলি যদি আপনার বাসা বিজনেস পারপাস ইউজ করেন, তবেই শুধু প্রপোর্শনেটলি আপনি হোম অফিস ডিডাকশন নিতে পারবেন। বাট মানে টেম্পোরারি অথবা সিজনাল ইউজ করলে হবে না। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলবো যে আপনি ওয়ান্স এ ওয়াইল ল্যাপটপ নিয়ে লিভিং রুমে বসলেন, দুই একটা ইমেল রিপ্লাই করলেন, আবার বছর শেষে যখন ট্যাক্স ফাইল করবেন আপনার লিভিং রুমটাকে আপনার হোম অফিস হিসেবে ডিডাকশন দেখিয়ে দিলেন, সেটা হবে না। কারণ দেখুন, এই যে একটা কথা বলা আছে যে রেগুলারলি এবং ডেডিকেটেডলি আপনার বিজনেসের জন্য ইউজ করতে হবে। তার মানে ওয়ান্স এ ওয়াইল আপনি দুই একটা ইমেল রিপ্লাই করলেন, ইট ডাজন্ট মিন যে আপনি আপনার ওই ভাষাটা আপনি বিজনেস পারপাস ইউজ করতেছেন। সেই ক্ষেত্রে হোম অফিস ডিডাকশন উইল নট বি অ্যালাউয়েবল। বাট তার মানে যেটা হচ্ছে যাই করা হবে অনেস্ট থাকাটা প্রয়োজন, 100%। সেটা হচ্ছে ব্যাপার। আমরা ট্যাক্সি ওয়ার্কার দিয়ে আলোচনা করলাম, ডেলিভারি এবং হোম অফিস নিয়ে আলোচনা করলাম। আসলে এই বেনিফিট তো আপনারা সব সিপিআরে এবার এক সুরে একই কথা বলছেন যে হিউজ বেনিফিট। তো সেখানে একটা বড় আরেকটা বেনিফিটের জন্য আমাদের কমিউনিটি অপেক্ষা করে, বিশেষ করে যাদের অনেক বেবি রয়েছে তারা আসলে হিমশিম খেতে হয় বেবিদেরকে নিয়ে। এবং এটা একটা ট্যাক্স রিটার্নের একটা বড় প্রাপ্তির টাকা, মানে প্রাপ্তির একটা বড় অংশ হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এবার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য কোনো সুখবর আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ দেখুন, ইতিপূর্বে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমরা অনেকবার বলেছি। তো এই বছর কিন্তু এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা গত বছর ছিল 2000, এবার এটা হয়েছে $2,200, $200 বেড়েছে এই বছর। এবং তবে কন্ডিশন হচ্ছে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের যে চাইল্ড হ্যাজ টু বি আন্ডার 17 years old। 17 বছরের নিচে যারা পাবে তারাই থাকবে, তারাই এই ক্রেডিটটা পাবে। এবং এই ক্রেডিটটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু মিনিমাম ইনকাম থাকতে হবে 2500 মিনিমাম ইনকাম, আদারওয়াইজ কিন্তু ক্রেডিট পাবেন না। এবং এই ক্রেডিটের দুইটা পোর্শন, একটা হচ্ছে রিফান্ডেবল, $1,700 রিফান্ডেবল, এটা আপনার ইনকাম $2,500 থাকলেই রিফান্ড এটা পেয়ে যাবেন। আর 2200 তারাই পাবে যাদের ট্যাক্স আসে ইনকামের উপরে, বাকিটুকু ট্যাক্সের এগেনস্টে অফসেট হয়, যেটাকে বলে নন রিফান্ডেবল। সেই ক্ষেত্রে যত কিডস থাকবে ততজনের জন্যই পাবে। হ্যাঁ, পার চিলড্রেন আপনার $2,200 চাইল্ড ক্রেডিট। সেক্ষেত্রে আগে কত ছিল? 3 চিলড্রেন পর্যন্ত পাবে। আগে যেটা ছিল $2,000, এটা মাত্র $200 মাত্র হলো। যদি যাদের 3টে বেবি আছে $600 পারবে। সো এটা একটা গুড নিউজ। দাদা, আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা প্রশ্নটা নিয়ে আপনার কাছে আবার আসছি। ঠিক আছে, দর্শক কে আছেন নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম বলুন। জি, আমার নাম কামাল। হ্যাঁ হ্যাঁ কামাল ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার দুইটা কোয়েশ্চন আছে। ফার্স্ট কোয়েশ্চন, যারা সাইড গিগ করে উবার, ডেলিভারি, ডোরড্যাশ, তারা স্ট্যান্ডার্ড মাইলেজ ডিডাকশন যদি নেয়, এর সাথে কোন ধরনের এক্সপেন্স এড করা যাবে? যেমন মনে করেন ফোন বিল, ক্যারিয়ার ব্যাগ, তারপর ফোনের বিলের সাথে যে মনে করেন নেভিগেশন চার্জ, এরকম আর কি কিছু এড করা যাবে কিনা, এইটা আমার প্রথম কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন, যদি স্টুডেন্ট লোন আমার থাকে, ওইটা যদি কোনো ধরনের পেমেন্ট করা না হয়, কিন্তু এখানে আমার ইন্টারেস্ট কন্টিনিউলি এড হচ্ছে, এইটা কি আমি আমার ট্যাক্স রিটার্নে ক্লেম করতে পারবো কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন আমাদের সঙ্গে। আমার প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্ট লোন আপনার আছে, কিন্তু আপনি কি কোনো পেমেন্ট করতেছেন না, রাইট? রাইট। এটা জাস্ট ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি উত্তর দিবে। হ্যাঁ, যাই হোক ধন্যবাদ কামাল সাহেব। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার যারা উবার, একটু আগেই যে আলোচনা করছিলাম, যারা উবার, লিফট বা যারা এরকম ট্যাক্সি অপারেটর আছেন, আপনারা যারা স্ট্যান্ডার্ড মাইলেজ ডিডাকশন নেবেন, সেই ক্ষেত্রে কি কি অ্যাকচুয়াল এক্সপেন্স আপনারা পাশাপাশি নিতে পারবেন? মানে দুইটাই নিতে পারবেন, মানে হ্যাঁ মাইলেজ নিবে, কিন্তু আর কি কি নেওয়া যাবে অ্যাকচুয়াল এক্সপেন্স? একটু আগে আমরা বলছি যে স্ট্যান্ডার্ড মাইলেজের সাথে কিছু কিছু কন্ট্রাডিক্টরি আইটেম হচ্ছে, যেমন যেটা বলছিলাম যে ডেপ্রিসিয়েশন, তারপরে হচ্ছে আপনার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, গ্যাস, তারপরে হচ্ছে কার ওয়াশ, তারপরে ধরেন টোল আপনি নিতে পারেন। টোল নেওয়া যাবে, একটু আগে যেটা বলে আপনি স্ট্যান্ডার্ড মাইলেজ নিলে টোল নিতে পারেন, কারণ টোল স্ট্যান্ডার্ড মাইলেজের সাথে সম্পর্কিত না। তারপর উনি বললো যে নেভিগেশন বা ইন্টারনেট চার্জ, ফোন, হ্যাঁ আপনি ফোন নিতে পারেন, এটার সাথে স্ট্যান্ডার্ড মাইলেজের সম্পর্কিত না। তারপর আপনার কার ইন্স্যুরেন্স আপনি নিতে পারেন, এটার সাথে স্ট্যান্ডার্ড মাইলেজের সম্পর্কিত না। এই আর কি, যে কিছু কিছু খরচ আপনার স্ট্যান্ডার্ড মাইলেজের পাশাপাশি নিতে পারেন, তবে সেটা খুবই লিমিটেড, খুব বেশি কিন্তু না। ম্যাক্সিমামই স্ট্যান্ডার্ড মাইলেজের
মাইলেজের সাথে ওইটা অফসেট হয়ে যায়। যেমন মেজর পোর্শনটাই কিন্তু গ্যাস, কার ওয়াশ, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, ডেপ্রিসিয়েশন, ওইগুলো কিন্তু আপনি নিতে পারেন না। বাট আপনি যেটা বলছেন ফোন বিল, যদি আপনার ইন্টারনেট ইউজ করেন ফর সাম রিজন, এগুলো আপনার পাশাপাশি নিতে পারেন। এটা ডবল ডিপিং না। এবার কত পয়সা করে পার মাইলেজ এটা আমার এক্স্যাক্টলি না, আমি ধরেন 57.57 বা 58, আমার এটা এক্স্যাক্টলি এটা এর আগের বার এরকমই ছিল 56 57 পার মাইলেজ। আচ্ছা, সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, অনেকেই ট্যাক্সি ড্রাইভার বা উবার ড্রাইভাররা জানতে চায় উবার যে মাইলেজটা দেখায় সেটি তো শুধু তারা অনলাইনের মাইলেজ দেখায়, তাদের সঙ্গে তারা যে অনলাইনে থাকে বা যতক্ষণ যাত্রী বহন করে, কিন্তু এর বাইরে একজন ড্রাইভারকে অনেক সময় অনেক দূর থেকে খালি চালিয়ে আসতে হয় বা আবার নির্দিষ্ট জায়গায় যেতে হয়, এর মধ্যেও চালাতে হয় অন দিস টাইম, সেটা কিভাবে হিসাব করবেন? এখন দেখুন, যদি অডিটে যায় কোনো কারণে এই ট্যাক্স রিটার্ন, কারণ আপনি যদি কি বলে অফলাইনে থেকে যদি কোনো মাইলেজ ক্রিয়েট করেন সেটার কিন্তু কোনো এভিডেন্স নাই, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে উবার যেটা দেয়, যেটা অনলাইনে থাকা অবস্থায় বা ডেলিভারি গাড়ি কার অপারেটিং থাকা অবস্থায় যেটা দেয়, ওইটা কিন্তু প্রুফ আছে আপনার ট্যাক্স ডিপার্টমেন্ট যদি কোনো কারণে অডিটে দেয়, সেই ক্ষেত্রে আপনি প্রুফ করতে পারবেন যে লোক হেয়ার ইজ মাই মাইলেজ। কিন্তু আপনার যদি অফ মাইলেজে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রুফ নাই, তখন যদি IRS কোনো কারণে অডিট করে ওইটা হয়তো তখন ওরা অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, এই যে মাইলেজ বলতেছি আমরা, এটা কিন্তু বিজনেস মাইলেজ, এবং এর মধ্যে যদি কোনো কারণে আপনার পার্সোনাল মাইলেজ থেকে থাকে, যেমন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে পিক আপ করতেছেন, বাচ্চাকে স্কুলে নিচ্ছেন, বা কোনো কারণে পিকনিকে যাচ্ছেন বা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাচ্ছেন, ওইগুলো কিন্তু অবশ্যই এখান থেকে বাদ যাবে। শুধুমাত্র বিজনেস মাইলেজটাই ওইখানে ক্লেম করতে পারবেন। অ্যাপস গুলো যে মাইলেজ দিচ্ছে সেটাই অথেন্টিক, এবং আপনার কোনো অবস্থাতেই পার্সোনাল ইউজের জন্য যে মাইলেজ গুলো হচ্ছে এটা নেওয়া যাবে না। এটা গেল একটা। এটার সঙ্গে কি আদার্স যে বেনিফিট গুলো, ওয়ান বিগ বিউটিফুল বিল এর আন্ডারে, যেমন হাউস হোল্ডার ওয়েলথ, চাইল্ডস ক্রেডিট ওয়েলথ, আরো যে রয়েছে, তা মানে এরা কি ওই সবগুলোর মধ্যে ওগুলো যদি পড়ে, যদি এলিজিবল হয়, সেগুলো নিতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি। মানে একজন পারসন, যেমন তার হয়তো একটা, সে উবার ড্রাইভিং করে, আবার আপনি যেটা বলেন সে একটা এবার প্রপার্টি কিনলো, ক্যাপিটাল গেইনের উপর একটা বাড়ি কিনলো, তো ওই মানে নট উবার ড্রাইভার বা ট্যাক্সি, সবার কথা বলছি, যে যারা বাড়ি কিনছে বা ট্যাক্সে স্টকে গেইন করছে, তারাও কি কি সুবিধাগুলো পাবে, বা এরাও কি এটার সঙ্গে ইনক্লুড হবে? হ্যাঁ, আপনার যে বেনিফিট আছে, অন্যান্য বেনিফিট, নট অনলি লিমিটেড টু ওয়ান বেনিফিট, আপনি সবগুলো এনজয় করতে পারবেন ইফ ইউ কোয়ালিফাইড। সেই ক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন, যে কি ভদ্রলোকের আরেকটা প্রশ্ন ছিল যে স্টুডেন্ট লোন ইন্টারেস্ট। এখন দেখুন, যে স্টুডেন্ট লোন ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি যদি কোনো ইন্টারেস্ট পে করেন, খেয়াল করবেন, যদি ইন্টারেস্ট পে করেন সেটা আপনার ট্যাক্স রিটার্নে ডিডাকশন নিতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট লোন ইন্টারেস্ট ডিডাকশন। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কিন্তু পে করছেন না, সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা কি হচ্ছে, অ্যাক্রু হচ্ছে। এখন মনে রাখবেন, আপনারা কিন্তু ক্যাশ বেসিস ট্যাক্স পেয়ার, এবং অ্যাজ এ ক্যাশ বেসিস ট্যাক্স পেয়ার আপনার যদিও ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে, আপনি কিন্তু এটা ডিডাকশন নিতে পারবেন না, বিকজ ইউ আর নট পেইং ইট। আপনি যখন পে করবেন তখন এই ইন্টারেস্ট আপনার ডিডাকশানে আসবে। তার মানে কারো যদি স্টুডেন্ট লোন থাকে, আপনি যদি পেমেন্টে না যান, আপনি কিন্তু ইন্টারেস্ট ডিডাকশনের সুযোগ নেই, যদিও আপনি জানেন ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে, কারণ ইউ আর নট পেইং দেম, ইট ইজ জাস্ট অ্যাক্রুয়াল বেসিস। তাই সেটাই, যে আপনার ক্ষেত্রে আপনি যেহেতু পেমেন্ট করছেন না, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট, মানে যখন থেকে পেমেন্ট করবে, যে বছর থেকে, হ্যাঁ, যখন আপনি পেমেন্টে যাবেন তখন ইন্টারেস্ট ডিডাকশন আপনি নিতে পারবেন, যতটুকু ইন্টারেস্ট পে করবেন। দাদা, আমাদের আরেকজন অনলাইনে আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, উনি হচ্ছে জেনিভ হাসান। উনি বলছেন, আমি পুরো বছরে ওভারটাইম করেছি $21,000, কিন্তু ওনার WT এর বক্স 14-এ কোয়ালিফাইড ওভারটাইম দেওয়া হয়েছে মাত্র $2,750। তাহলে প্রশ্ন হচ্ছে, সব ধরনের ওভারটাইম কি নন ট্যাক্সেবল নয়? আমাকে কি WT এর বক্স 14-এর অ্যামাউন্টটাই ব্যবহার করব, নাকি লাস্ট পে স্ট্যাবের ইয়ার টু ডেট অ্যামাউন্ট $21,000 ব্যবহার করব? এটা ভেরি ট্রিকি কোয়েশ্চেন। এটা এই বছর কিন্তু অনেকেই মিস্টেক করবে এটার মধ্যে। তার মানে দেখুন, এটা খুব পরিষ্কারভাবে বলতেছি, যদি আপনার W2 ফর্মে বক্স 14-এ যদি আপনার কোয়ালিফাইড ওভারটাইম প্রিমিয়াম যেটা থাকবে, ওইটা আপনার পুরোটাই ডিডাকশন নেবেন কোয়ালিফাইড ওভারটাইম হিসাবে। তার মানে কি, W2 বক্স নাম্বার 14-এ যে কোয়ালিফাইড ওভারটাইম যেটা দেওয়া থাকবে, ওইটা আপনার পুরোটাই ডিডাকশন নেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আপনি পে স্ট্যাব থেকে নেন তাহলে কি হবে? এবং দেখবেন আপনার সেম ওভারটাইম যেটা যদি W2 14-এ যদি রিপোর্ট করা থাকে 2000, আপনার
পেজ ট্যাবে দেখবেন এটা লেখা থাকতে পারে হয়তো 50,000 সেটাই হলো। যেটাই উনি লিখেছে। তার মানে যারা পেজ ট্যাব থেকে নেবেন ওভারটাইম তারা কিন্তু অবশ্যই পুরোটা নেবেন না, এটা কিন্তু মিস্টেক। কারণ জানেন এই পেজ ট্যাবের ওভারটাইমের মধ্যে কিন্তু আপনার বেজ আর্নিংও আছে, খেয়াল করবেন। ওভারটাইম মানে কি? ওভারটাইম মানে হচ্ছে আপনার বেজ আর্নিং প্লাস হচ্ছে 50%। তার মানে আপনার বেজ আর্নিং যদি 100 হয়, ওভারটাইম হবে 50%, তার মানে টোটাল 150। তার মানে এই ওভারটাইমটা কিন্তু আপনার 150% আছে, আপনাকে এটাকে কমিয়ে নিতে হবে 50%-এ। তার মানে যেটা করবেন, আমরা যেটা জানি, তার মানে দেখুন 150% এর 50% কত? 33%। তার মানে আপনি 33% ওখান থেকে ক্লেম করতে পারবেন, যেটা এক্স্যাক্টলি W2 14 বক্সের মধ্যে যেটা কোয়ালিফাইড ওভারটাইম হিসেবে দেওয়া আছে। মানে তুমি চাইলে ওইটা আর ইউজ করতে অবশ্যই দিতে পারবে। এবং অনেকে কিন্তু এটাই করতেছে, ভুলটা হচ্ছে এই ট্যাক্স সিজনে কিন্তু অনেকে এই ভুলটা করতেছে যে যেহেতু $25,000 পর্যন্ত এটা ডিডাক্টেবল, ওরা কিন্তু মেজর পোরশনটুকু নিয়ে নিচ্ছে। বাট এটা কিন্তু বুঝতেছে না যে এই পেজ ট্যাবের ওভারটাইমের মধ্যে কিন্তু বেজ আর্নিংটাও কিন্তু আছে। তা আপনার কিন্তু বেজ আর্নিংটা ওভারটাইম না, সেই ক্ষেত্রে আপনারা যারা পুরো এই ওভারটাইম নিচ্ছেন পেজ ট্যাব থেকে, এটা কিন্তু রং। এটা কিন্তু আপনারা কিন্তু পরবর্তীতে আইআরএস থেকে চিঠি পাবেন এবং আপনাদেরকে অ্যাডিশনাল ট্যাক্স পেনাল্টি গুনতে হবে কিন্তু। তার মানে পেজ ট্যাবে যেটা আছে সেটাতে আপনি বলছেন বেজ প্লাস ওভারটাইম ইনক্লুডেড, যেটা হচ্ছে 150%। তার মানে আপনার ওভারটাইম কত? ওভারটাইম হচ্ছে অনলি 50%, যেটা হচ্ছে 33%। সেটা আসলে অনেকটা বড় একটা মিস্টেক, বিকজ অফ নতুন হওয়াতে আসলে অনেকে একটু এটাতে ঝামেলা পড়বে। এটা ঝামেলা হচ্ছে, অনেকে এটা বুঝতেও পারতেছেন না। এই যে আমাদের দর্শকও বুঝতে পারেনি, আশা করি উনি উত্তর পেয়েছেন। দাদা আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক কোথাও যাবে না, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনার ট্যাক্স সিজনে আপনি কি কি ভুলগুলো সাধারণত করে থাকেন আর সেগুলো থেকে কিভাবে আপনি সমাধান পাবেন সেটা নিয়েও আমরা আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা একটু আগে আলোচনা করছিলাম এবারে ট্যাক্স সিজনের নানা সুবিধা নিয়ে, সে সঙ্গে ভুলগুলো নিয়েও। শুধু সুবিধা নয়, যেই ভুলগুলো আপনারা করে থাকেন সেগুলো নিয়েও আমরা আলোচনা করছিলাম। যথারীতি আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। দাদা, বিরতির আগে আপনি ওভারটাইম, ট্যাক্সি ড্রাইভারদের সুবিধা, তারপরে ভুলগুলো নিয়েও বলছিলেন। এই সঙ্গে আমাদের দর্শকদের অনেকে প্রশ্ন ছিল। এখন একটু আমি জানতে চাই, এগুলো তো এটা তো গেল একটা অংশ, আর একটা বড় একটা অংশ আছে আমাদের কমিউনিটিতে, যারা একটু সম্ভ্রান্তশালী বা যারা একটু ভালো একটা অবস্থানে আছে, দীর্ঘদিন এই দেশে আছেন, স্বপ্নের একটা বাড়ি কিনছেন কেউ, স্বপ্নের একটা গাড়ি কিনছেন কেউ, অথবা যারা বিজনেসে, বিশেষ করে ইনভেস্টমেন্ট বিজনেস বলতে পারি স্টক মার্কেট বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ, অথবা কমার্শিয়াল স্পেস কিনে ভাড়া দেওয়া, অথবা আমাদের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন। শুরুতে একটু বাড়ির ব্যাপারটা আসি। যারা এবারে বাড়ি কিনেছে ট্যাক্স সিজনে, এইবার তারা আসলে বাড়ি কেনার পরে তো স্বাভাবিকভাবেই তাদের একটা চিন্তার ভাঁজ যে এত টাকা বাড়ি কিনলাম, কত টাকা ট্যাক্স দিতে হবে, কোনো সুবিধা আছে কিনা, কি বেনিফিট পাবো, সেটা একটু যদি বলতেন। এবং হ্যাঁ, মজার বিষয় একটা দেখুন যে এটা আমি লক্ষ্য করেছি যে এই ট্রেন্ড, যে অনেক ক্লায়েন্ট আছে যে দেখা গেছে যে যারা যেমন ধরুন আমার কাছেই যারা ফাইল করে নাই, বাট অনেকে দেখা গেছে যে বাড়ি কেনার পরে তারা সিপিআই এর কাছে আসে ফাইল করতে। আমি এটা খুব ক্লোজলি মনিটর করেছি যে কেউ যদি বাড়ি কিনে তখন তারা হাইলি প্রফেশনাল খুঁজে যে ট্যাক্স ফাইল করার জন্য। কারণ কিন্তু একটাই, তারা জানে যে যেহেতু এত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করেছে, এটার কি একটু বেনিফিট তারা আশা করে। তা সত্যি যে এই বছর দেখুন যে এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে যারা আপনারা বাড়ি কিনেছেন, যেটা প্রাইমারি হাউস বলেন, ইভেন ইনভেস্টমেন্ট প্রপার্টি বলেন, যাই বলেন, আপনাদের জন্য কিন্তু বিশাল ট্যাক্স বেনিফিট আছে বা অপেক্ষা করতেছে। কিন্তু এবং সেটা কিভাবে নিতে হবে, যেমন এই বেনিফিটের জন্য প্রথমেই আমি উল্লেখ করব যে সল ডিডাকশন, যেটা আমরা ইতিপূর্বেই বলতেছি যে দেখুন যে যারা বাড়ি কিনেন, বিশেষ করে আপনাদের কিন্তু আইটেমাইজ ডিডাকশনে যাওয়ার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে পূর্বে যেটা ছিল $10,000 যেটা ক্যাপস লিমিট ছিল, তার মানে আপনার সিটি, স্টেট এবং সেলস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স, যেটা রিয়েল এস্টেট ট্যাক্স বলি, অল টুগেদার যেটা আপনারা 10,000 ডিডাকশন নিতেন, এবার কিন্তু এই সল ডিডাকশনের আন্ডারে এটা 40,000। তার মানে রাইট ওয়েতে আপনারা যারা বাড়ির মালিক আছেন, যারা নতুন প্রপার্টি পারচেস করেছেন, ইভেন যারা পূর্বে পারচেস করেছেন, আপনাদের কিন্তু এই বছর এই যে $40,000 যে এডিশনাল $30,000 যে এডিশনাল ডিডাকশন, সেটার মাধ্যমে কিন্তু আপনারা হিউজ ট্যাক্স ব্রেক। তার মানে 10,000টা $40,000 হয়ে গিয়েছে। দাদা একটু থামাতে হচ্ছে, দুঃখিত। আমরা আলোচনা করব, আমাদের অনেকগুলো দর্শক আছেন, কিছু দর্শক প্রশ্ন নিয়ে বসে আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আবার আসছি। ঠিক আছে দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো,
আমরা শুনতে হ্যালো, পাচ্ছি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে কেউ যদি রিটায়ারমেন্ট বেনিফিট নেয়, সেই যে বেনিফিট, রিটায়ারমেন্ট বেনিফিটটা কি ইনকামের সাথে অ্যাড হবে? মানে ফর হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে কি এফেক্ট করবে কিনা? আচ্ছা, ঠিক আছে। এখন রিটায়ারমেন্ট বেনিফিট বলতে কি আপনি এখন মনে করেন আমি 401k মেডিকেটও পাচ্ছি, মেডিকেট প্লাস মেডিকেয়ার, কিন্তু আমি যখন রিটায়ারমেন্ট নিতে শুরু করব তখন তো আমি যে অ্যামাউন্টটা পাবো রিটায়ারমেন্ট অ্যামাউন্ট হিসাবে, সেটা কি আমার ইনকামের সাথে অ্যাড হয়ে আমার মেডিকেটকে কি এফেক্ট করতে পারে কিনা? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই সিপিএ মহোদয় উত্তর দিবে, আপনি শুনুন। ধন্যবাদ আপনাকে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই যে আপনার যে রিটায়ারমেন্ট বেনিফিট যেটা, এটা কিন্তু অবশ্যই আপনার ইনকাম। তার মানে আপনার সারা বছর যে ওই যে টাকা রিটায়ারমেন্ট ফান্ডে যেটা রেখেছেন, যখন আপনার রিটায়ারমেন্ট 65 বা 67 ইয়ার্সে যখন এটা পেতে থাকবেন, ডেফিনেটলি এটার ইনকাম। এখন এই যে আপনার ওরিড আপনার মেডিকেড নিয়ে, এখন দেখুন এই ইনকামটা যদি মেডিকেড থ্রেশহোল্ডের যদি বেশি থাকে, ডেফিনেটলি ইউ উইল লুজ দ্য মেডিকেড। এবং আবারও বলছি, এটা কিন্তু অবশ্যই আপনার ইনকাম, যেটা রিটায়ারমেন্ট বেনিফিট। কিন্তু থ্রেশহোল্ড বলতে আপনার মেডিকেডের তো লিমিট আছে, যেমন মনে করেন সেটা একটু ক্লিয়ার করে দিলে। যেমন ধরেন যে মেডিকেডের হচ্ছে যেটা ফ্রি ইন্স্যুরেন্স, নরমালি আমরা জানি যে 1 পারসন মোস্ট লাইকলি অ্যারাউন্ড 20,000, 2 পারসন প্রবাবলি 27, 28,000, এই টাইপের কিছু থ্রেশহোল্ড আছে। তার মানে আপনার ইনকাম, আপনার রিটায়ারমেন্ট ইনকাম যদি ওই থ্রেশহোল্ডের যদি বেশি থাকে, ডেফিনেটলি কিন্তু আপনি ওই ইন্স্যুরেন্স লুজ করবেন। আর যদি সেটা কম থাকে, কম থাকলে তো অবশ্যই আপনি পাবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর লুজ করলে হয়তো আপনার কো পেমেন্ট দিতে হবে, এর তো আর বেশি কিছু নেই। ইন্স্যুরেন্স আর ওইভাবে হারাবেন না, হয়তো কো পেমেন্ট দিতে হবে। তবে এখানে একটা প্রশ্ন আছে যে এই তো হচ্ছে একটা হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট, আবার অনেকে কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পায়, যেটা 1099 এ ইস্যু করে। এখন দেখুন, যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবেন, আপনারা কিন্তু কনফিউজ হবেন না, এটা টু ডিফারেন্ট থিং। রিটায়ারমেন্ট বেনিফিট বলছি যে এটা ডেফিনেটলি আপনার ইনকাম, যাই পাবেন পুরোটাই আপনার ইনকাম। কিন্তু সোশ্যাল সিকিউরিটি, সরি আমার একটু ঠান্ডার জন্য অসুবিধা, বুঝতে পারছি, একটু কাশি আছে, তো যাই হোক, সরি ফর ডিস্টারবেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কিন্তু এই রিটায়ারমেন্ট বেনিফিট থেকে ডিফারেন্ট। যেমন ধরুন, কেউ যদি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পান, সেই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কিন্তু যাদের লো ইনকাম, তাদের কোনো ইনকামই আসে না। লেটস সে আপনার টোটাল ইনকাম 20,000, তার মধ্যে আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেয়েছেন 5,000 বা 8,000, আপনার ইনকামে কিছুই আসবে না। আবার যাদের মডারেট ইনকাম লেভেল, সেই ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পার্শিয়ালি আসে, খেয়াল করবেন। তার মানে যাদের লো ইনকাম, যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন, কিছুই আসে না ইনকামের সাথে। যাদের মডারেট ইনকাম আছে, তাদের পার্শিয়াল এসে ইনকামের সাথে অ্যাড হয়। আর যাদের হায়ার ইনকাম, 100% এসে ইনকামের সাথে অ্যাড হয়। আচ্ছা, তার মানে এই একটা হচ্ছে যে রিটায়ারমেন্ট বেনিফিট এবং সোশ্যাল সিকিউরিটি বেনিফিট দুটো ভিন্ন বিষয়। রিটায়ারমেন্ট বেনিফিটে যদি থ্রেশহোল্ডের চেয়ে কম হয় মানে ইনকাম, তাহলে উনি মেডিকেট থাকবে, বাট আদারওয়াইজ থাকবে না। বাট এটা ইনকাম, এটা ইনকাম রিপোর্ট করতে হবে। এটা কি 401k? হ্যাঁ, এক্স্যাক্টলি 401k এর আন্ডারে চলবে। ধন্যবাদ, আশা করি দর্শক আপনি উত্তর পেয়েছেন। দাদা, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি বন্ধ করেন, তারপরে প্রশ্নটি করুন। Yes, can you hear me? Right now I can hear you, but you down your television volume, please. It's down. Okay, fine, thank you. Okay, you can ask your question. Okay, I have a question. So, I work for a restaurant, and I got my W-2 under the line 7. It shows one amount, and if I look at my last pay stub, it shows my tips. I got a different amount. So I'm kind of wondering what number I should take for my tips. So in the different of your income, that box number 14 is a No. Okay. Not the box okay. number 7. It Yeah. says Social Security tips. Yes, Okay, exactly. okay, yeah. Social security tips. Okay, you are saying the box number 7 is showing one number, social security tips, but in your pay stub is showing the different number, right? Correct. Now your question, which number you should take? Right. Okay, get it. Thank Okay, you. please stay Now, with us. Here is the thing, like this year under the Big Beautiful Bill, the social security tips should be you can take exclusion up to $25,000 as a tips exclusion. Now the question is.
The W2 is always authentic number. It has been reported to the IRS. In that case, I would highly recommend you, when you reported your tips in the tax return, follow W2 line number 7. Even if it's, but again, your pay stub, it should be matched. You know, your last pay stub definitely should be matched with your line number 7. But unfortunately, maybe there was some mistake. Maybe it doesn't match. But when you file the tax return, definitely you should report line number 7 based on the W2. Do not follow the pay stub because your authentic document is W2 right now. এবং it's a very important মানে issue like that. But it should match. I don't know why it doesn't match, but it should be matched, even pay stub. But something is wrong because of not for like this. আপনার আমরা দেখলাম যে ইভেন দো একটু আগে আমাদের যিনি ওভারটাইম নিয়েও প্রশ্ন করেছেন, এইগুলো একটা প্রশ্ন সবার। ওভারটাইম ঠিক আছে, ওভারটাইম এটা মিস্টেক না। ওভারটাইম কিন্তু দেখুন পে স্টাবে ওরা কারেক্টলি রিপোর্ট করেছে, বাট যখন এই বক্স নাম্বার 14 এ দিবে তখন শুধু প্রিমিয়ামটুকু দেয়, যেটা 33%। এবং বক্স নাম্বার 14টা কি ডিডাকশন হবে? হ্যাঁ, এবং 14টা হচ্ছে অথেন্টিক। বক্স নাম্বার 14 এ যেটা দিবে এটা আপনি পুরোটাই বসাতে পারবেন। আর যদি কিন্তু এখন আরেকটা বলে রাখি, হিয়ার ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। দেখুন এই যে এই কোয়ালিফাইড টিপস বলুন, ওভারটাইম ডিডাকশন বলুন, এই বছর কিন্তু এটা ট্রানজিশনাল ইয়ার। তার মানে আইআরএস কিন্তু কোনো এমপ্লয়ারকে ফোর্স করতেছে না যে হে ইউ মাস্ট রিপোর্ট ইউর ওভারটাইম অ্যান্ড টিপস ইনকাম টু দ্য W2। যেহেতু ট্রানজিশনাল ইয়ার, আইআরএস বলতেছে যে এমপ্লয়ারদের এটা অপশনাল। যদি চান কোনো এমপ্লয়ার আপনারা রিপোর্ট করতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি কেউ রিপোর্ট না করেন, আইআরএস কিন্তু এটার জন্য কোনো তাদের অ্যাকাউন্টেবিলিটি নাই। তবে আইআরএস বলতেছে যে আপনাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে হেল্প করবেন। যদি কেউ ইনফরমেশন চায় যে হে আমার ওভারটাইম কত এই বছর 2025-এ, এটা আপনার মানে এমপ্লয়ার হেল্প করতে বাধ্য। তবে 2026 গোয়িং ফরওয়ার্ড এটা কিন্তু ম্যান্ডেটরি। দেয়ার ইজ নো ট্রানজিশনাল ইয়ার ফ্রম নেক্সট ইয়ার। তার মানে ফ্রম নেক্সট ইয়ার এভরি সিঙ্গেল এমপ্লয়ার মাস্ট ফলো আইআরএস গাইডলাইন। তাদেরকে অবশ্যই W2-তে সেপারেটলি বক্স নাম্বার 14-এ এই যে কোয়ালিফাইড ওভারটাইম প্রিমিয়াম যেটা ওটাকে লিখতে হবে। ইভেন এই সোশ্যাল সিকিউরিটি টিপস যেটা বক্স নাম্বার 7 যে প্রবলেম, অবশ্যই রিপোর্ট করতে হবে। দেয়ার ইজ নো এক্সেপশনাল। আচ্ছা, তাহলে বক্স নাম্বার 7-এ আপনি বলছেন কোথাও একটা ভুল থাকতে পারে, উনি যেহেতু বলে গরমিল রয়েছে, পে স্টাবের সাথে ওনার ডিফারেন্স, সেই ক্ষেত্রে আমি বলবো যে W2টাই ফলো করতে। W2 হচ্ছে অথেন্টিক, মোস্ট অথেন্টিক ডকুমেন্ট, এবং ওখানে যেটা আছে সেটা ওইটাই রিপোর্ট করার জন্য। আমাদের সময় তো অনেক কম এসে গেছে, মানে কম হয়ে গেছে, কিন্তু তারপরও যেমন আপনি অনেকে, আমাদের একজন আনোয়ারুল আলম নামে একজন দর্শকও প্রশ্ন করেছেন যে বাড়ি কেনার ব্যাপার আপনি বলছিলেন, একটু ছোট করে বললেন যদি এই যে বাড়ি কিনে, পুরনো বাড়ি যারা কিনেছে, নতুন বাড়ি যারা কিনেছে, তারা আসলে এইবার সল ডিটেকশন আন্ডার আপনি হচ্ছে 10,000 থেকে 40,000 এর বাইরে আর কোনো সুযোগ আছে? হ্যাঁ, দেখুন এই সল ডিডাকশন ছাড়াও কিন্তু যারা বাড়ির মালিক আছে, যেটা আমরা থামতে হয়েছিল, আপনাদের জন্য কিন্তু মানে বিশাল অপরচুনিটি ওয়েট করতেছে এই ট্যাক্স সিজনে। এবং আমরা দেখি ইউজুয়ালি যারা বিশেষ করে রেন্টাল প্রপার্টি আছে, আপনারা যারা ইভেন রেন্টাল প্রপার্টি না থাক, যারা আপনারা শুধু প্রাইমারি হাউস কিনেছেন, শুধু যারা থাকেন, আপনারা তো অবশ্যই প্রপার্টি ট্যাক্স, মর্টগেজ ইন্টারেস্ট, তারপরে এগুলো তো ডিডাকশন ইভেন স্কেজুয়ালেতে। বাট মেইন বেনিফিট হচ্ছে যারা মাল্টি ফ্যামিলি কিনেছেন, যারা 2 ফ্যামিলি হাউস কিনেছেন, আপনারা কিন্তু একটা পোর্শন ভাড়া দেন। সেই ক্ষেত্রে যদি আপনার রেন্টাল প্রপার্টি থাকে, আপনারা কিন্তু রেন্টাল প্রপার্টি থেকে কিন্তু ট্যাক্স বেনিফিট নিতে পারেন। সেটা কিভাবে? আপনার যে রেন্টাল ইনকাম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু কিছু স্পেসিফিক ডিডাকশন আপনি নিতে পারেন, যেমন আপনার ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স, আপনার হোম ওনার ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে মর্টগেজ ইন্টারেস্ট, রিয়েল এস্টেট ট্যাক্সেস, তারপর আপনার যদি কোনো লিগ্যাল ফি থাকে টেন্যান্ট ইভিকশনের ক্ষেত্রে সেইগুলা, এবং আপনার ইউটিলিটি যেমন হচ্ছেন কনেডিশন, ন্যাশনাল গ্রিড, তারপর হচ্ছে ওয়াটার বিল, মর্টগেজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে, এইগুলা ডিডাকশন নিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডেপ্রিসিয়েশন যেটা বলতেছি। এবং আপনি যদি ডেপ্রিসিয়েশন ক্লেম করেন, তখন দেখা যায় যে মানে 99% কেসে কিন্তু তখন লস চলে আসে রেন্টাল প্রপার্টিতে ডেপ্রিসিয়েশন দেওয়ার ফলে। এখন গেস হোয়াট, এই লসটা কোথায় অফসেট হয়? এই লসটা কিন্তু অফসেট হচ্ছে আপনার রেগুলার ইনকামের এগেইনস্টে। এখন আপনার যদি ইনকাম থাকে লেটস সে $100,000, এদিকে রেন্টাল প্রপার্টিতে আপনার এই সমস্ত খরচ দেওয়ার পরে ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন নেওয়ার পরে লস চলে আসতে পারে ম্যাক্সিমাম 25,000, কিন্তু আপনার লস ডিডাকশন নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই 100,000 রেগুলার ইনকাম থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাবে, এবং এই লস পুরো $25,000 অফসেট হওয়ার পরে যেটা থাকবে এটুকুর উপর আপনি ট্যাক্স দিবেন, ট্যাক্সেবল। তার মানে কি আপনি এই $25,000
$20,000 উপরে ট্যাক্স সেভ আচ্ছা, করতেছেন। এই ডেপ্রিসিয়েশন কি আপনার ওনার এই এক্সপেন্স বাদ দেওয়ার পরও আবার ডেপ্রিসিয়েশন দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, এই যে এক্সপেন্স গুলো বললাম এগুলো তো বাদ Plus দিবেই, অন টপ অফ দ্যাট আপনার ডেপ্রিসিয়েশন একই রকম ভাবে আপনি বলছেন যারা নতুন গাড়ি কিনবে তারও ডেপ্রিসিয়েশন নিতে তার পারবে মানে ডেপ্রিসিয়েশন একটা যেটা গাড়ি যারা কিনবে, যারা বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন। Bonus 100%। এটা তো আরো বিশাল অ্যাডভান্টেজ, $20,000 পর্যন্ত ডেপ্রিসিয়েশন চলে আসে ফর দ্য ফার্স্ট ইয়ার। থ্যাংক ইউ দাদা। আসলে আমাদের সময় খুব দ্রুত শেষ হয়ে গেছে। আপনারা এই ট্যাক্স সিজনে নিয়মিত আসবেন, আশা করি অন্যদিন আরো অন্যান্য বিষয় নিয়ে আরো ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করবো। এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ শান্ত আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN 24 এর সকল দর্শককে। শুভরাত্রি। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা যেমনটা আলোচনা করছিলেন আমাদের সিপিএ মহোদয়, যে আপনি ট্যাক্স সিজনে অনেক সুবিধা পাবেন সেটা যেমন সত্য, তার পাশাপাশি আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে উনি বারবার যেটি উল্লেখ করছেন যে সৎ থাকার ব্যাপারে, এবং একজন ভালো সিপিএর সঙ্গে পরামর্শ করে আপনি ট্যাক্স ফাইল করবেন, কারণ এবারের সিজনটা একটু ডিফারেন্ট। আবার পাশাপাশি আরও আদার ব্যাপার তো রয়েছে, আপনাদের অভিবাসন সহ নানা বিষয় তো এখানে যুক্ত আছেই। তাই এবারের ট্যাক্স সিজন খুবই সতর্কতার সঙ্গে আপনারা পালন করবেন বা মেনটেন করবেন, তেমনটা প্রত্যাশা করছে সবাই। আর আমাদের টিভিএনের পক্ষ থেকে ট্যাক্স সিজনে টিভিএন অ্যানালিসিসে নিয়মিত আপনাদের জন্য নানা রকমের প্রোগ্রাম থাকছে তথ্যমূলক, আপনারা আশা করি সেগুলো দেখবেন এবং উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।